একটি চুক্তি মাত্র ৩২ পৃষ্ঠা, আর তাতেই বাংলাদেশের অদৃশ্য অঘোষিত নীতি নির্ধারক বনে গেছে আমেরিকা। কিন্তু কিভাবে দর্শক, রাষ্ট্রের কূটনৈতিক টেবিলে সই করা একটি চুক্তি কখনো শুধু বাণিজ্যের বিষয়ে থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সেটি রাজনীতি, অর্থনীতি এবং কৌশলগত স্বাধীনতার প্রশ্নে রূপ নেয়। নতুন সরকার গঠনের ঠিক প্রাক্কালে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি ঠিক এমনই এক বাস্তবতার জন্ম দিয়েছে। কাগজ এটি সহযোগিতার প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবে এর বিভিন্ন ধারা সরকারকে একাধিক জটিল সমীকরণের মুখে দাঁড় করাতে পারে। দর্শক, গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি করেছে তা এক কথায় দাসত্বের শৃঙ্খলে বন্দী হওয়ার চুক্তি। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বই শুধু ক্ষুণ্ণ হয়নি, আমাদের অর্থনৈতিক স্বাধীনতারও মৃত্যু ঘটেছে। এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, জ্বালানি, তথ্য প্রযুক্তি, ওষুধ শিল্প, শ্রম খাত এবং জাতীয় নিরাপত্তার কর্তৃত্ব তুলে দেওয়া হয়েছে আমেরিকার হাতে। ৩২ পৃষ্ঠার এই চুক্তির ফলে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখন বড় প্রশ্ন, এই চুক্তির ফলে কি কি জটিলতার মধ্যে পড়বে বর্তমান সরকার, সেসবের দিকে নজর দেওয়া যাক। দর্শক, প্রথম বড় চাপটি আসতে পারে জ্বালানি খাত থেকে। চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি আমদানি বাড়ানোর উদ্যোগের কথা বলা হয়েছে, যা দীর্ঘমেয়াদে বড় অঙ্কের অর্থনৈতিক দায় তৈরি করতে পারে। ভবিষ্যতে যদি আন্তর্জাতিক বাজারে অন্য কোনো দেশ কম দামে জ্বালানি সরবরাহের প্রস্তাব দেয়, তখন সেই সুযোগ গ্রহণ করা কঠিন হয়ে যেতে পারে। এতে জ্বালানির খরচ বাড়লে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, আর তার প্রভাব সরাসরি পড়বে শিল্প ও মানুষের জীবনযাত্রার উপর। ফলে অর্থনৈতিক চাপের পাশাপাশি সরকারের উপর রাজনৈতিক চাপও তৈরি হতে পারে। দর্শক, কৃষি খাতেও একই ধরনের দ্বৈত সংকট দেখা দিতে পারে। নির্দিষ্ট পরিমাণ কৃষিপণ্য আমদানির প্রতিশ্রুতি থাকলে দেশের কৃষকরা স্থানীয় বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। কৃষি পণ্যের দাম কমে গেলে কৃষকের আয় কমবে, আবার দাম বেশি হলে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবে। এই দুয়ের মাঝখানে সরকারকে ভারসাম্য রক্ষা করতে হবে। গ্রামীণ অর্থনীতি বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত সংবেদনশীল, তাই কৃষক অসন্তোষ দ্রুতই জাতীয় রাজনীতির ইস্যুতে পরিণত হওয়ার ঝুঁকি থাকে। বিমান পরিবহন খাতেও চুক্তির প্রভাব পড়তে পারে। নির্দিষ্ট দেশের উড়োজাহাজ কেনার অঙ্গীকার থাকলে ভবিষ্যতে প্রতিযোগিতামূলক বাজার থেকে সেরা মূল্য বা প্রযুক্তি বেছে নেওয়ার স্বাধীনতা সীমিত হয়ে যেতে পারে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ব্যয় বাড়ার ঝুঁকি থাকে এবং বড় অঙ্কের সরকারের সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এ ধরনের বিতর্ক সাধারণত সংসদ ও জনমতের ভেতরে দীর্ঘমেয়াদী আলোচনার জন্ম দেয়। দর্শক, এবার একটু দেখতে চাই সামরিক ও নিরাপত্তা খাতের বিষয়টিও। সামরিক ও নিরাপত্তা খাতের বিষয়টি আরও সংবেদনশীল। যদি কোনো চুক্তির ফলে প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ক্ষেত্রে নির্দিষ্ট নীতির সঙ্গে সমন্বয় রাখতে হয়, তাহলে কৌশলগত স্বাধীনতা কিছুটা হলেও সীমিত হয়ে যেতে পারে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে বাহ্যিক প্রভাবের আশঙ্কা তৈরি হলে সেটি জনগণের আস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। নিরাপত্তা প্রশ্নে সামান্য সন্দেহ রাজনৈতিকভাবে বড় ইস্যু হয়ে উঠতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাণিজ্য ও কাস্টমস ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান অনুসরণের বাধ্যবাধকতা। একদিকে এটি স্বচ্ছতা বাড়াতে সাহায্য করতে পারে, কিন্তু অন্যদিকে ব্যবসায়ী ও শিল্পপতিদের মধ্যে তথ্য নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে। স্থানীয় শিল্প খাত যদি মনে করে তাদের স্বার্থ ঝুঁকিতে পড়ছে, তাহলে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করবে। অর্থনীতির বড় অংশ যখন অসন্তুষ্ট হয়, তখন সেই অসন্তোষ দ্রুত রাজনৈতিক চাপ হিসেবেই ফিরে আসে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এই চুক্তি একটি নতুন ভারসাম্যের পরীক্ষা হয়ে উঠতে পারে। কোনো বড় শক্তির সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক তৈরি হলে অন্য অংশীদার দেশগুলির সঙ্গে সম্পর্ক সামঞ্জস্য রাখা কঠিন হয়ে যায়। আবার বৈশ্বিক বাণিজ্য কাঠামোর নিয়ম মেনে চলার বিষয়টি নিশ্চিত করতে হয়। বিশেষ করে বিশ্ব বাণিজ্য সংস্থার মতো প্রতিষ্ঠানের নীতিমালার সঙ্গে সমন্বয় রাখতে হয়। এই ভারসাম্য বজায় রাখতে ব্যর্থ হলে কূটনৈতিক চাপ বা বাণিজ্যিক বাধা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে এই ধরনের একটি চুক্তি সরকারের জন্য একযোগে কয়েকটি ফ্রন্টে পরীক্ষা হয়ে দাঁড়াতে পারে। অর্থনৈতিক ব্যয় বৃদ্ধি, কৃষি ও শিল্প খাতের উদ্বেগ, নিরাপত্তা, কূটনৈতিক ভারসাম্যের প্রশ্ন, সবকিছু মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছতে পারে যেখানে একটি সিদ্ধান্তের প্রভাব শুধু অর্থনীতিতে নয়, পুরো রাজনৈতিক বাস্তবতায় প্রতিফলিত হয়। তাই চুক্তির প্রতিটি ধারা নিয়ে গভীর বিশ্লেষণ, স্বচ্ছ আলোচনা এবং জনস্বার্থের দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নেওয়াই শেষ পর্যন্ত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। দেখুন, চুক্তি মানেই তো স্বার্থের ভারসাম্য। আমি বাঁচবো, আপনিও বাঁচবেন। কিন্তু যখন স্বার্থের হিসাব এমন দাঁড়ায় যে নিজেরটাই বেচে দিয়ে অন্যেরটা বাঁচাতে হয়, তখন আর তাকে চুক্তি বলা যায় না। এ কেমন বাণিজ্য, যেখানে দেশের বাজার, সিদ্ধান্ত সবকিছু তুলে দিয়ে শেষে বলা হচ্ছে সমতা? স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি দেশটাই বন্ধক রাখতে হয়, তাহলে সেটা স্বার্থ না, সেটা সরাসরি বিক্রি।
অন্তর্বর্তীকালীন সরকার ঠিক শেষ মুহূর্তে দেশ বিক্রির চুক্তি করে গেছেন, যেখানে সম্পূর্ণ রায় ও সায় কি বিএনপির ছিল? তবে কি সেই চুক্তির অনুমতির বিনিময়ে বিএনপি আজ ক্ষমতায়? আপনি যদি সাম্প্রতিক সময়ের দিকে তাকান, দেখবেন বাংলাদেশ তেলের বাজারে নিজস্ব সিদ্ধান্ত নিতে যেন কেমন এক অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে। কোথা থেকে কিনবে, কি দামে কিনবে, এসব প্রশ্নের উত্তর আর একা দিতে পারছে না। যেন কোনো এক অদৃশ্য অভিভাবক কানে কানে বলে দিচ্ছে এটা করবে, ওটা করবে না। এই অদৃশ্য অভিভাবকের জন্ম কিন্তু হঠাৎ করে হয়নি। এর বীজ বপন করা হয়েছে একটি চুক্তির মাধ্যমে, যা হয়েছিল নিঃশব্দে, তাড়াহুড়োয় এবং বিস্ময়করভাবে জনচক্ষুর আড়ালে। গত 9 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করল, যা নিয়ে যত কম কথা বলা হয়েছে তার প্রভাব তত বেশি। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, মাত্র 3 দিন আগে একটি অনির্বাচিত সরকার এমন একটি দীর্ঘমেয়াদী গভীর প্রভাববাহী চুক্তিতে স্বাক্ষর করল, যার দায়ভার তাদের বহন করার কথা নয়। প্রশ্ন উঠেছে, কিন্তু উত্তর মেলেনি। যেন প্রশ্নগুলো বাতাসে উঠছে আর উত্তরগুলো কোথাও ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হয়েছে। জাতীয় নির্বাচনের ডামাডোলে এ নিয়ে তেমন আলোচনা হয়নি। এর মধ্যেই সমালোচনা শুরু হলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বললেন, বিএনপি ও জামায়াতকে আগেই জানানো হয়েছিল, তাদের সম্মতিও নেওয়া হয়েছে। জামায়াত সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়েছে এবং নিজের অবস্থান পরিষ্কার করে বলেছে, না, এমন কিছু হয়নি। তবে বিএনপি নীরব। এই নীরবতা যেন কোনো সাধারণ নীরবতা নয়, বরং এমন এক নীরবতা যার মধ্যে অস্বস্তি, সন্দেহ আর রাজনৈতিক হিসাব নিকাশ সবই মিশে আছে। চুক্তির বিস্তারিত প্রথমে জানা যায়নি। পরে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর তাদের ওয়েবসাইটে 32 পৃষ্ঠার দলিল প্রকাশ করে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, আরটিএ। নামটা শুনে মনে হতে পারে দুই পক্ষের সমান সুবিধা, কিন্তু দলিল খুলে পড়লে বোঝা যায় এ যেন একতরফা সুবিধার সুচারু নকশা। চুক্তি অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে। বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বাড়াতে হবে এবং কিছু নির্দিষ্ট দেশ, যার দিকে তাকালে চীনের ছায়া দেখা যায়, সেখান থেকে কেনাকাটা সীমিত করতে হবে। অশুল্ক বাধা দূর করতে হবে, মানে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর কোনো কোটা থাকবে না, কোনো বাধা থাকবে না। শুধু তাই নয়, এমন ব্যবস্থা নিতে হবে যাতে মার্কিন পণ্য প্রতিযোগিতার মুখেই না পড়ে। অর্থাৎ বাজার খুলে দিতে হবে এমনভাবে যেন নিজের পণ্যই সেখানে অতিথি হয়ে যায়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র কি দিচ্ছে? শুল্ক 20 থেকে 19% নামানো, আর একটি প্রতিশ্রুতি, তাদের সুতা ও তন্তু দিয়ে তৈরি পোশাকে অতিরিক্ত শুল্ক বসানো হবে না। শুনতে ভালো, কিন্তু বাস্তব বলছে শুল্ক কমলেও রপ্তানি বাড়েনি, বরং নেতিবাচক প্রবৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। এই চুক্তি বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশকে শুধু পণ্য কেনাবেচার নিয়ম বদলাতে হবে না, বদলাতে হবে শ্রম আইন, ডিজিটাল নীতি, কৃষি কাঠামো, বিনিয়োগ ব্যবস্থা, সবকিছু। অর্থাৎ এটি একটি বাণিজ্য চুক্তি নয়, বরং একটি সামগ্রিক নীতিগত পুনর্গঠন। বাংলাদেশ বছরে $6 বিলিয়ন পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে, আর আমদানি করে $2 বিলিয়ন। এই $4 বিলিয়ন ভারসাম্যহীনতা দূর করার কথা বলা হচ্ছে, কিন্তু সমস্যা সেখানে নয়। সমস্যা হচ্ছে এই ভারসাম্য ঠিক করতে গিয়ে দেশের নীতি, স্বাধীনতা আর কৌশলগত অবস্থানকেই বদলে ফেলা হচ্ছে। বিনিয়োগের ক্ষেত্রে দেশীয় উদ্যোক্তাদের যে সুবিধা, তা মার্কিন কোম্পানিকেও দিতে হবে। যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা বাংলাদেশকেও মানতে হবে। আমদানি করা মার্কিন পণ্যের গুণগত মান পরীক্ষা করা যাবে না, এ যেন নিজের দরজার চাবি অন্যের হাতে তুলে দেওয়া। পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে আরও কঠোর শর্ত। যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যায় এমন কোনো দেশ থেকে প্রযুক্তি, জ্বালানি বা ইউরেনিয়াম কেনা যাবে না। ফলে ভবিষ্যতে রাশিয়া বা চীনের সঙ্গে এই খাতে কাজ করার সুযোগ কার্যত বন্ধ হয়ে যেতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা অনুসরণ করতে হবে। অর্থাৎ কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বে বাংলাদেশ নিরপেক্ষ থাকতে পারবে না। পরাশক্তির লড়াইয়ে এক পক্ষ বেছে নিতে বাধ্য হবে। এতে করে শুধু অর্থনীতি নয়, কূটনীতিও প্রভাবিত হবে। ইতোমধ্যে ইরান ও চীনের মতো দেশগুলোর সঙ্গে সম্পর্কের উপর এর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষি খাতেও চাপ বাড়বে। যুক্তরাষ্ট্রের দেওয়া সনদ বাংলাদেশে গ্রহণযোগ্য হবে, তাদের কৃষি পণ্য অগ্রাধিকার পাবে। ফলে দেশীয় কৃষক পড়বে অসম প্রতিযোগিতায়। শ্রম খাতে পরিবর্তন আনতে হবে, ধর্মঘটের উপর বিধিনিষেধ তুলে নিতে হবে।
ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে বৈষম্যের শাস্তি বাড়াতে হবে এবং 2 বছরের মধ্যে ইপিজেডকে সাধারণ শ্রম আইনের আওতায় আনতে হবে। চুক্তির ভাষা নিজেই অনেক কিছু বলে দেয়। যুক্তরাষ্ট্রের নাম এসেছে 59 বার আর বাংলাদেশের নাম এসেছে 205 বার। অর্থাৎ কে কি করবে তার তালিকা মূলত বাংলাদেশের জন্যই লেখা। এই চুক্তির ফলে অন্য দেশগুলোও একই ধরনের সুবিধা চাইতে পারে। ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে সেই ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। ফলে এটি কেবল একটি চুক্তি নয়, এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মও এখানে বেছে বেছে ব্যবহার করা হয়েছে। যেখানে যুক্তরাষ্ট্রের লাভ সেখানে নিয়ম মানা হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ সেখানে তা উপেক্ষা করা হয়েছে। সব মিলিয়ে এটি এমন একটি চুক্তি যা বাণিজ্যের আড়ালে প্রতিরক্ষা কৌশল এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের একটি মাধ্যম হয়ে উঠেছে। শিক্ষক ও গবেষক মাহা মির্জা যেমন বলেছেন, এই চুক্তি পড়ে তিনি কয়েক রাত ঘুমাতে পারেননি। তার প্রশ্ন, কিভাবে একটি দেশের বাণিজ্য মন্ত্রণালয় নিজের দেশের স্বার্থ এভাবে বিসর্জন দিতে পারে? কিভাবে একটি পুরো বাজার অন্যের হাতে তুলে দেওয়া সম্ভব? এই প্রশ্নগুলো শুধু তার নয়, এগুলো এখন জনমনের প্রশ্ন। সবচেয়ে বড় বিস্ময়, অন্তর্বর্তীকালীন সরকার কেন এত তাড়াহুড়ো করল? যদি চাপ থেকেও থাকে তাহলে কেন এটি নির্বাচিত সরকারের জন্য রেখে দেওয়া হলো না? তাদের কি এমন দায় ছিল যা এত দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য করল? একটি স্বাধীন রাষ্ট্রের মূল ভিত্তি বা মূল শক্তি তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সেই ক্ষমতা যদি ধীরে ধীরে সীমিত হয়ে যায় তাহলে উন্নয়ন যতই হোক তার নিজের থাকে না। তবে এখনো সুযোগ আছে। চুক্তি 60 দিনের নোটিশে বাতিল করা সম্ভব। নতুন সরকার চাইলে সংসদে আলোচনা করতে পারে, বিশেষজ্ঞদের মতামত নিতে পারে এবং প্রয়োজন হলে চুক্তি বাতিল বা পুনর্বিন্যাস করতে পারে। কারণ শেষ পর্যন্ত প্রশ্নটি অর্থনীতির নয়, এটি সার্বভৌমত্বের। বাংলাদেশ কি নিজের পথ নিজে বেছে নেবে নাকি অন্যের আঁকা মানচিত্রে হাঁটবে? সিদ্ধান্তটি এখন নেওয়া বাকি। যে বাংলাদেশ রাশিয়া থেকে তেল কিনতে চায় এবং রাশিয়া থেকে সেই তেল কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে অনুমতি দিয়েছে 60 দিনের জন্য, মানে 2 মাসের জন্য, যে 2 মাস সময়ের মধ্যে তোমরা রাশিয়া থেকে তেল কিনতে পারো। আপনাদের মনে একবার প্রশ্ন হয়নি, তেল কিনবে বাংলাদেশ, বেচবে রাশিয়া, অনুমতি দেবে যুক্তরাষ্ট্র? কেন? যুক্তরাষ্ট্র কি আমাদের মালিক? আমরা কি আমাদের সমস্ত কিছু যুক্তরাষ্ট্রের কাছে বন্ধক দিয়েছি? যুক্তরাষ্ট্র না চাইলে কি আমাদের তেল কেনার কোনো অধিকার থাকবে না? যুক্তরাষ্ট্র যা বলবে আমাদের কি তাই শুনতে হবে? যদি এমন হয় যে অন্য একটা দেশ আমাদের দেশের উপর এই ধরনের অধিকার ফলাতে আসে, অথবা আমরা এ ধরনের ওদের কাছ থেকে এ ধরনের অনুমতির জন্য অপেক্ষা করতে থাকি, তারা বললে কিনতে পারবো, না বললে কিনতে পারবো না, তারা বললে খেতে পারবো, তারা না বললে আমি কিনতে পারবো না, খাদ্যদ্রব্য কিনতে পারবো না, তেল কিনতে পারবো না, এই যদি হয় সম্পর্ক, সেই সম্পর্ককে আপনি কীভাবে আখ্যায়িত করবেন? তখন কি আমাদের এই দেশ, আমাদের এই সরকার, আমাদের এই দেশের মানুষ, তারা কি নিজেদেরকে স্বাধীন বলে দাবি করতে পারবে? আমরা কি একটা সার্বভৌম রাষ্ট্র আর থাকবো? আমাদের কিন্তু এটাই সবচেয়ে বড় দুঃখ ছিল। বলা হতো নানাভাবে যে এই দেশটা নাকি শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আমরা নাকি ভারতের ভৃত্যে পরিণত হয়েছি, আমরা নাকি ভারতের অনুমতি ছাড়া কিছুই করতে পারি না। এই সমস্ত কথা কিন্তু বলা হতো, পুরো সময়টা ধরেই বলা হতো। শেখ হাসিনার 15 বছর ধরে এই কথাগুলো আমরা শুনতে শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গিয়েছিল। শেখ হাসিনার পতনের পর নতুন যে সরকার এসেছিল, সেই সরকারও বারবার বলার চেষ্টা করেছে যে ভারতের সঙ্গে আমাদের একটা দাসখত আছে। ওই সরকারে যারা বিদেশ থেকে যারা নাকি তার পিআরের চাকরি করতো, মানে পিআরের ভূমিকায় যারা ছিল শুরুর দিক থেকে, সরকারকে যারা সাপোর্ট দিত এবং বলতো, এই প্রথম একটা সরকার পাওয়া গেল যারা নাকি ভারতের সঙ্গে বুক চিতিয়ে মেরুদণ্ড সোজা করে বার্গেইন করছে। কেবল তাই নয়, এমনও বলা হতো, থ্রেট দেওয়া হতো যে ভারতের যে 7 সিস্টার আছে সেগুলো কিন্তু আমরা ডিস্টার্ব করবো যদি আমাদের কিছু করতে আসে। তার মানে ভারতের সঙ্গে যে আমাদের দাসখত চুক্তি ছিল, এটা নিয়ে কিন্তু নানা আলাপ হয়েছিল। মাঝখানে আমরা একবার এমনও দেখলাম, আমি যাকে শিশু উপদেষ্টা বলতাম তখন, মিস্টার আসিফ মাহমুদ সজীব ভুইয়া, উনি একবার একটা তালিকা প্রকাশ করলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের সঙ্গে যে দাসত্বমূলক চুক্তিগুলো ছিল সেখান থেকে প্রায় 10টা চুক্তি আমরা বাতিল করে দিয়েছি। এরকম একটা তালিকা উনি প্রকাশ করলেন যে আরও বাতিল করা হবে, বড় একটা তালিকা, তার মধ্যে কোনটা কোনটা বাতিল করা হয়েছে তা উনি দেখালেন। পরে দেখা গেল যে ওই সরকারেরই ওনারই সহকর্মী পররাষ্ট্র সচিব, পররাষ্ট্র উপদেষ্টা যিনি ছিলেন মিস্টার তৌহিদ হোসেন, তিনি বললেন যে 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 চুক্তির কথা বাতিলের কথা বলা হয়েছে এই চুক্তিগুলি আসলে এক্সিস্টই করে না, এ ধরনের কোনো চুক্তিই নাই।
তার মানে পুরাই ভুয়া, মানে হাওয়ার উপরে উনি একটা মেরে দেওয়া মার্কেট তার পক্ষে নেওয়ার চেষ্টা করছেন, মানুষের সেন্টিমেন্টকে এক ধরনের প্রতারণা করেছেন। এই ধরনের লোক সেই সরকারে ছিল। সারাক্ষণ তারা ভারত বিরোধিতা করত এবং ভারত আমাদের সব কিছু নিয়ে যাচ্ছে, ভারতের অনুমতি ছাড়া আমরা কোনো কিছু করতে পারছি না, ভারত আমাদের উপর চেপে বসে আছে, প্রভু হয়ে আছে, এগুলি বলা বলি করতো। কিন্তু তারা এই সময়ে, এই 1.5 বছরে একটাও দেখাতে পারেনি যে ভারতের সঙ্গে বাংলাদেশের কী কী চুক্তি শেখ হাসিনা করেছিল যে নাকি দাসত্বমূলক এবং যেগুলো নাকি তারা বাতিল করে দিয়েছে। তারা কিছুই বাতিল করেনি। যে চুক্তির কথা আমরা খুব বলা বলি হতো যে আদানি থেকে বিদ্যুৎ আনি আমরা, সেই বিদ্যুৎটা দাসত্বমূলক, এবং ওই সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম যে মানে ঋণটা টাকাটা পরিশোধ করেছে এটা কিন্তু আদানিটা শোধ করেছে। এই হলো আমাদের সরকারের অবস্থা। 1.5 বছর তারা ওই চুক্তিটা রিভিউ করতো, বাতিল করতো, কিচ্ছু করেনি। তো এই যদি হয় বাস্তবতা, তখন এই সরকার, ওই সরকার, ওই অন্তর্বর্তীকালীন সরকার, তারা একদম ক্ষমতা থেকে নেমে যাওয়ার ঠিক 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করেছে। এগুলো বাণিজ্য চুক্তি, এবং সেই বাণিজ্য চুক্তির নন ডিসক্লোজার বাণিজ্য, মানে ওই চুক্তিটা কী করেছে তারা যাওয়ার আগে 1 দিনের জন্য প্রকাশ করেনি। আমাদের সরকার এখনও আনুষ্ঠানিকভাবে সেই চুক্তিটা কিন্তু প্রকাশ করেনি। বিভিন্নভাবে ওদের যুক্তরাষ্ট্রের বিভিন্ন নথি থেকে, বিভিন্ন থেকে আমরা চুক্তি সম্পর্কে কিছু কিছু জানতে পেরেছি। এই যে আমি বললাম যে রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে, এটা কিন্তু ওই চুক্তির কারণে। যে চুক্তিটা এই অন্তর্বর্তীকালীন সরকার, যা নাকি বুক চিতিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় এবং যা নাকি বলতে চায় ভারত আমাদের দাসত্বর মধ্যে আবদ্ধ করেছিল, দাসত্ব চুক্তি ভারতের সঙ্গে শেখ হাসিনা করেছিল, যে চুক্তির একটাও তারা বাতিল করতে পারেনি অথবা দেখাতেও পারেনি কোন চুক্তিগুলো, এবং বাতিলের নামে যেগুলো তারা বলেছিল সেগুলো পুরো ভুয়া ছিল এবং তাদের লোকজনই বলছে এরকম কোনো চুক্তি নাই। সেই সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটা করেছে, সেই চুক্তির থাকার কারণে আমি এখন অন্য কোনো দেশ থেকে কোনো পণ্য কিনতে হলে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। এর চেয়ে বড় দাসত্বের শৃঙ্খলে এই জাতি, এই দেশ অতীতে কখনো পড়েছিল এটা আমার জানা নেই। এবং এই দাসত্বে কে ফেলে গেল? আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। সেই চুক্তি যুক্তরাষ্ট্রে স্বাক্ষরিত হয়েছিল এবং সেই চুক্তিতে কী কী আছে আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। দেখুন, এই চুক্তিতে বড় দাগে যেগুলো আছে মোটামুটি কয়েকটা আমি বলি, যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে। মানে আপনার পছন্দ হোক বা না হোক, বোয়িংই কিনতে হবে। আপনি এয়ারবাস কিনতে পারবেন না অথবা অন্য কোনো কিছু কিনতে পারবেন না, আপনাকে 14টা বোয়িং আপনাকে উড়োজাহাজ কিনতে হবে। ওরা যে দাম বলবে সেই দামই কিনতে হবে। আচ্ছা, 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে। আপনাকে আগামী 15 বছরে $1500 কোটি জ্বালানি কিনতে হবে, এবং ওরা যে দাম বলবে সেই দাম, আপনার বার্গেন করার কোনো স্কোপ নাই। যুক্তরাষ্ট্রের জ্বালানির দাম তো কাতারের চেয়ে, কুয়েতের চেয়ে অথবা সৌদি আরবের জ্বালানির চেয়ে বেশি হবে, কোনো সন্দেহ নাই। আপনাকে ওই বেশি দামেই কিনতে হবে। প্রতি বছর $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্র থেকে আপনি যদি কৃষি পণ্য আনতে চান, সেটাকে আপনি আমার এনে বিক্রি করতে পারবেন? ভাবেন একবার। ধরেন যুক্তরাষ্ট্রে কিন্তু গোলালু হয়, যুক্তরাষ্ট্রের আলু এনে কি আমাদের বাজারে বিক্রি করতে পারবেন আপনি? যুক্তরাষ্ট্রে আমাদের এখানে আলু মৌসুমের সময় 20 টাকা পর্যন্ত কেজিতে নেমে আসে। 20 টাকা মানে ওদের 20 সেন্ট। ওই টাকা আপনি যুক্তরাষ্ট্রে আলু পাবেন, আবার সেটা এত দূর থেকে পরিবহন করেন পাবেন, কিন্তু আপনাকে কিনতে হবে। কেনার পর আপনি কী করবেন? আপনি নিয়ে ফেলাই যান অথবা যা ইচ্ছে তাই করেন, কিন্তু আপনাকে কিনতে হবে। তাহলে আপনি যদি $350 কোটি আলু অথবা অন্য কোনো কৃষি সামগ্রী, আপনাকে কৃষি সামগ্রী কিনতে হবে $350 কোটি কিনে সেগুলো না আপনার বাজারে বিক্রি করতে পারবেন? তাহলে কী করবেন? লসে বিক্রি করবেন, আপনার টাকাটা লস হবে। সামরিক সরঞ্জাম ক্রয় বৃদ্ধি করতে হবে, আপনাকে আরও বেশি বেশি অস্ত্র কিনতে হবে। কোত্থেকে? যুক্তরাষ্ট্র থেকে। আপনি সামরিক সরঞ্জাম কিনা কী করবেন? আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? গত 50 বছরে বাংলাদেশের সামরিক সরঞ্জামের কী ব্যবহার হয়েছে বলেন? এই সামরিক সরঞ্জাম দিয়ে আমাদের সেনাবাহিনী কার সঙ্গে যুদ্ধ করেছে?